আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইউটেরাইন প্রোল্যাপস অর্থাৎ জরায়ুর স্তনচ্যুতি বা বহির্নির্গমন। মহিলাদের যে ইউটেরাস বা জরায়ু সেটা জায়গা থেকে যখন নিচের দিকে নেমে আসে, তার অবস্থান থেকে যখন নিচের দিকে নেমে আসে বা পরিবর্তন হয়, সেটাকে মূলত হচ্ছে ইউটেরাইন প্রোল্যাপস বা জরায়ুর স্তনচ্যুতি বা বহির্গমন বলে। এখন এটা যে শুধু ইউট্রাস বা জরায়ুটা যে নিচে নেমে যায় তা না, এর সাথে মূত্রথলি এবং যে রেকটাম বা মলদ্বার যেটা মলভাণ্ড যেটা এটা সহ কিন্তু চলে আসে। তো ইউটেরাইন প্রোলাপস এটাকে জেনিটো ইউরিনারি প্রোলাপসও বলা হয়, অর্থাৎ মূত্র জননাঙ্গের স্তনচ্যুতি। হ্যাঁ, prolapses of the female genital organs along with the urinary bladder and rectum, অর্থাৎ মহিলাদের যে জেনিটাল অর্গান আছে, এখানে ভ্যাজাইনা থাকতে পারে, তারপরে হচ্ছে ইউট্রাস থাকতে পারে, সাথে সার্ভিক্সের যে অংশটা সেটা থাকতে পারে। এগুলো যদি ব্লাডারের সাথে অথবা রেকটামের সাথে অথবা যদি কোনো একটা যদি বের হয়ে আসে, নিচের দিকে নেমে আসে, তখন সেটাকে জেনিটো ইউরিনারি প্রোল্যাপস বা শুধু ইউটেরাইন প্রোল্যাপসও বলা হয়। তো প্রোল্যাপস মানেই হচ্ছে স্তনচ্যুতি বা বহির্গমন। এটাকে সাধারণত তিনটা নামে ডাকা হয়, একটা হচ্ছে সিস্টোসেল, রেক্টোসেল এবং ইউটেরাইন প্রোল্যাপস। সিস্টোসেল কোনটা? প্রোল্যাপসেস অফ দ্য ইউট্রাস অ্যালং উইথ ইউরিনারি ব্লাডার, অর্থাৎ যখন জরায়ুর সাথে ইউরিনারি ব্লাডার মূত্রথলি একত্রে বের হয়ে আসবে, তখন সেটাকে আমরা বলবো সিস্টোসেল। হ্যাঁ, এখানে সিস্ট মানে হচ্ছে ইউরিনারি ব্লাডার। তো ইউট্রাসের সাথে ইউরিনারি ব্লাডার যখন চলে আসবে, তখন সেটাকে আমরা বলবো সিস্টোসেল। রেক্টোসেল, প্রোল্যাপসেস অফ দ্য ইউট্রাস অ্যালং উইথ রেকটাম, যখন ইউট্রাসের সাথে রেকটাম বা মলভাণ্ড চলে আসবে, তখন সেটাকে বলা হচ্ছে রেক্টোসেল। হ্যাঁ, প্রোল্যাপসেস অফ ইউট্রাস অ্যালং উইথ রেকটাম, জরায়ুর সাথে রেকটাম যখন বের হয়ে যাবে, তখন সেটাকে বলে রেক্টোসেল। আর যখন শুধু ইউট্রাস বের হবে, তখন সেটাকে আমরা বলবো ইউটেরাইন প্রোল্যাপস। তাহলে তিনটা নাম মনে রাখবো: সিস্টোসেল, রেক্টোসেল অ্যান্ড ইউটেরাইন প্রোল্যাপস। সিস্টোসেল হচ্ছে ইউট্রাসের সাথে ইউরিনারি ব্লাডার বের হয়ে আসবে, রেক্টোসেল হচ্ছে ইউট্রাসের সাথে রেকটাম বের হয়ে আসবে, আর ইউটেরাইন প্রোল্যাপস মানে হচ্ছে অনলি ইউট্রাস বের হয়ে আসবে। ঠিক আছে, এগুলো আমাদের তিনটা পার্ট। কেন হয়, কজ, এই প্রোল্যাপসটা যেটাই হোক না কেন কেন হচ্ছে, সেই কারণটা হচ্ছে আমাদের ফাইন্ডিংস করতে হবে। সাধারণত ইনক্রিজিং এজ অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে এই যে আনুষঙ্গিক ইউটেরাইন বা অ্যাডেনেক্সা, তার যে আশেপাশের অঙ্গগুলোর এটা যে সংযোগ স্থাপন করার যে লিগামেন্টগুলো থাকে, লিগামেন্টগুলো সময় লুজ হয়ে যায়। হ্যাঁ, সাধারণত এটা মহিলাদের যখন পিরিয়ড বা আমরা যদি মাসিক বলি, সেটা যখন স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, অর্থাৎ এটাকে আমরা বলি মেনোপজ। এই মেনোপজ যখন বয়সটা শুরু হয়, এটা সাধারণত 45 থেকে 55-এর মধ্যে এটা ঘটে, তার আগে পরে হতে পারে। তো এই পার্মানেন্ট যে এটা আসবে, যখন তার মেনোপজটা হবে অর্থাৎ মাসিকটা বন্ধ হয়ে যাবে, এই আফটার মেনোপজের পরে মহিলাদের ক্ষেত্রে সাধারণত এই সমস্যাগুলো দেখা দেয়, অর্থাৎ তার এই যে ইউটেরাইন প্রোল্যাপসটা দেখা দিতে পারে। কারণ এই মাসিকের সাথে মহিলাদের কিছু হরমোন রিলেটেড থাকে। হ্যাঁ, যেমন এস্ট্রোজেন, প্রোজেস্টেরন যে হরমোন, বিশেষ করে এস্ট্রোজেন, এই এস্ট্রোজেন লেভেলটা যখন ডিক্রিজ হয়ে যায়, তখন এই কি হয়, মিনিস্ট্রেশনটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে তখন আস্তে আস্তে ওই জায়গায় লিগামেন্টগুলো লুজ হয়ে গিয়ে এই ইউটেরাইন প্রোল্যাপসটা অথবা সিস্টোসেল বা রেক্টোসেলটা হতে পারে। এইগুলো একটা কারণ, বয়স বাড়ার সাথে সাথে এটা হতে পারে। 2 নাম্বারটা হচ্ছে চাইল্ড বার্থ। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যাদের অবস্ট্রাকটিভ লেবার থাকে, অর্থাৎ বাধাগ্রস্ত প্রসবটা একটু দেরিতে হচ্ছে বা বাধা হচ্ছে, সহজে হচ্ছে না, অনেক প্রেশার পড়তেছে বা অনেক জোর দিতে হচ্ছে, হ্যাঁ, সময় নিচ্ছে অনেক, দীর্ঘস্থায়ী প্রলংড লেবার, অথবা যাদের একাধিক সন্তান হয়, অর্থাৎ খুব ঘন ঘন অথবা অনেকগুলো সন্তান হয়েছে, বিশেষ করে আগের দিনে যারা থাকে তাদের কিন্তু বেশিরভাগই, বা গ্রামগঞ্জে এখনো যাদের 4টা-5টা করে সন্তান থাকে, তাদের কিন্তু এই ইউটেরাইন প্রোল্যাপসটা বেশি দেখা দেয় বা তারা ঝুঁকিতে থাকে। এখন
বর্তমানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমি এরকম কয়েকটা কেস পেয়েছি যাদের ফার্স্ট বার বাচ্চা যখন হবে আর কি, ফার্স্ট প্রেগনেন্সি, এই ফার্স্ট প্রেগনেন্সির সময় তাদের অনেকে দেখা গেছে জরায়ু নিচের দিকে নেমে আসছে, হ্যাঁ, বা অথবা একদম ভ্যাজিনার মুখে চলে আসছে। এটা হচ্ছে গিয়ে বর্তমানে যে কি বলে এটাকে, সেডেন্টারি লাইফ, অলস জীবনযাপন করা, অথবা একটা ইমিউনিটি পার্ট দুর্বল হওয়া, যে কারণে আমাদের এখন আসলে যে খাবার দাবার যে হ্যাবিট, এই হ্যাবিটগুলোতে আমরা আসলে অভ্যস্ত না, এই কারণে আমাদের ইমিউনিটি দুর্বল থাকে। এবং আরেকটা যেটা মনে হচ্ছে যে যারা একটু অলস টাইপের, একটু অবেস যারা, হ্যাঁ, অর্থাৎ যারা একটু হাঁটাহাঁটি মুভমেন্ট না করে, কায়িক পরিশ্রম না করে, তখন দেখা যায় তাদের ওই প্রথম সন্তানের সময় অথবা সন্তান ছাড়াও অনেকেরই বিশেষ করে যারা আবার একটু সিঁড়ি দিয়ে উঠানামা করে অথবা যারা চাকরিজীবী জার্নি করে, তাদের অনেকের কিন্তু ঝাঁকির কারণে বা এরকম অনেক সময় এই ইউট্রেন প্রোল্যাপসটা হতে পারে, কারণ তারা ওই পরিশ্রম না করার কারণে তাদের লিগামেন্ট অনেক সময় লুজ থাকে। তো এরকম কিছু হিস্ট্রি পাওয়া যায়। তবে সাধারণত এই যারা দীর্ঘমেয়াদী প্রসবের মধ্যে ভুগে, অবস্ট্রাকটিভ লেবারে ভুগে, অথবা যাদের মাল্টিপল প্রেগনেন্সি হয়, তাদের ক্ষেত্রে এটা ঝুঁকিটা বা এই কারণটা একটু বেশি দেখা দেয়। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ৩ নাম্বার যেটা বলছে, এই যে কিছু অ্যাবডোমিনাল প্রেশার, হ্যাঁ, পেটের মধ্যে বা পেলভিক যেটা তলপেটে কিছু চাপ পড়ে, প্রেশার পড়ে, প্রেশারের কারণে, যেমন অবেসিটির কারণে, যেটা একটু আগে বললাম যে স্থূলতা যখন চলে আসবে, তাদের কায়িক পরিশ্রমটা কম হয়, যারা যারা যে একটু ফ্যাট হয়ে যায় বা অবেস হয়ে যায়, তখন তাদের লিগামেন্টগুলো একটু লুজ থাকে। এছাড়া যারা দীর্ঘমেয়াদী কাশিতে ভোগে, হ্যাঁ, পারসিস্টিং কফ, অনবরত কাশি, দীর্ঘমেয়াদী ক্রনিক কফ, ক্রনিক কাশিতে যারা ভোগে, এই কাশির প্রেশারের কারণে তাদের অনেক সময় জরায়ুটা নিচের দিকে নেমে আসে। যারা ক্রনিক কনস্টিপেশনে ভোগে, দীর্ঘমেয়াদী যাদের কোষ্ঠবদ্ধতা থাকে, এই প্রেশারের কারণে, অর্থাৎ তলপেটে কোনোভাবে প্রেশার পড়বে, সেটা কনস্টিপেশন হোক, কাশি হোক, অবেসিটির কারণে হোক, এটা, অথবা যারা হেভি ওয়েট লিফটিং, অতিরিক্ত যারা ভার বহন করে, হ্যাঁ, অনেকে একটু কায়িক পরিশ্রম করে, যেমন এখনো দেখা যায় শহরে বা গ্রাম অঞ্চলে অনেকে যেমন ইট ইট ভাটাতে কাজ করে, ইট ক্যারি করে, এরকম মহিলাদের অনেক সময় জরায়ুটা নিচের দিকে নেমে যেতে পারে, অথবা কোনো কারণবশত তার ঘরের মধ্যে সে ভারী কিছু হাতে তুললো, হ্যাঁ, সেটা প্রেশার পড়লে তখন তার এই সমস্যাটা হতে পারে। এছাড়া আফটার ইন্ট্রা অ্যাবডোমিনাল সার্জারি, অনেক সময় যে পেটের ভিতরে যদি কোনো সার্জারি হয়, সার্জারির কারণবশত আশেপাশে কোনো লিগামেন্ট যদি লুজ হয়ে যায়, এটার কারণে হতে পারে। সিভিয়ার আন্ডার নিউট্রিশন, যারা অপুষ্টিতে দীর্ঘমেয়াদী ভুগতে থাকে তাদের, অথবা যাদের ফ্যামিলি হিস্ট্রিতে থাকে, হ্যাঁ, পারিবারিক ইতিহাস যদি থাকে, একজনের থাকলে, যেমন মার আছে, নানির আছে, অথবা এদিকে দাদির আছে, এরকম কারোর হিস্ট্রিতে আমরা পাই, তখন এটা এই ইউট্রেন প্রোল্যাপসটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, হ্যাঁ, রিস্ক ফ্যাক্টর থাকে। তাহলে আমরা কি পেলাম? অবেসিটি, পারসিস্টিং কফ, ক্রনিক কনস্টিপেশন, হেভি ওয়েট লিফটিং, আফটার ইন্ট্রা অ্যাবডোমিনাল সার্জারি, সিভিয়ার আন্ডার নিউট্রিশন, ফ্যামিলি হিস্টোরি। ঠিক আছে, এই হচ্ছে কারণ। ক্লিনিক্যাল ফিচার্স বা সিমটম যদি আমরা বলি, লক্ষণটা কি থাকবে? লক্ষণটা হচ্ছে ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন। সাধারণত যখন এটা হয়, একটু ঘন ঘন প্রস্রাবের বেগ ধরে বা প্রস্রাব করার ইচ্ছা, মূত্রত্যাগ করার ইচ্ছা হয়। ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, ঘন ঘন মূত্রত্যাগের ইচ্ছা হয়, মানে প্রস্রাবের বেগ ধরে। অথবা অনেক সময় লিকিং অফ ইউরিন অন কফিং, লাফিং, স্নিজিং, স্ট্রেনিং, অর্থাৎ যখন প্রস্রাব ধরবে অথবা সে বুঝতে পারে না, প্রস্রাব বেগ ছাড়াই সে যদি কোনো একটু জোরে কথা বললো, হাসি দিল, কাশি দিল, উচ্চস্বরে একটু হেসে ফেললো, বা কোনো প্রসাদে একটু যদি চাপ পড়ে তলপেটে, তখন তার ওই প্রস্রাবটা লিক করে ফেলে, অর্থাৎ ফোটায় ফোটায় বা একটু অসারে প্রস্রাব হয়ে যায়। এটা একটা লক্ষণ হতে পারে। এবার হচ্ছে ফিলিং অফ সাডেন আর্জ টু পাস ইউরিন, হঠাৎ হঠাৎ করে প্রস্রাবে বেগ ধরবে, যেটা হয়তো একটু আগে উনি প্রস্রাব করে আসছে, একটা এই ব্লাডার ফুল হওয়ার কথা মিনিমাম 1-2 ঘন্টা 3 ঘন্টা, বাট তার দেখা যায় তো 10 মিনিট পাঁচ, হঠাৎ করে তার আবার প্রস্রাবে বেগ চলে আসতে পারে। এটা কোনো হবে না, এই প্রেশারের কারণে এই জায়গায় চাপ পড়ে, তখন মূত্রত্যাগের ইচ্ছা চলে আসে। এছাড়া লস অফ কন্ট্রোল অফ ইউরিন, ড্রিবলিং, কোনো কন্ট্রোল থাকবে না, অনেক সময় দেখা যায় ফোটায় ফোটায় ঝরতে থাকে বা অসারে ঝরতে থাকে, সে মানে কি করতে পারে না, টেরেই পায় না। প্রস্রাবের পাশাপাশি তার স্টুলের একটু ডিফিকাল্টি হতে পারে, অর্থাৎ পায়খানা বা কষ্টকর, সহজ হয় না, কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা যেটা, বা কষ্টকর পায়খানা হতে পারে। এছাড়া প্রস্রাবের মতো তার হঠাৎ হঠাৎ করে পায়খানার বেগ হতে পারে, যে কোনো কারণ নাই, বা সে রেগুলার একটা শিডিউল করতেছে, কিন্তু মাঝখানে তার হঠাৎ করে পায়খানা বেগ হতে পারে, এটা তার একটা সিমটম। তার সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিস,
সেটা একটু কষ্টকর হয়ে যাবে, তার জন্য পেইনফুল হতে পারে বা ডিফিকাল্ট হতে পারে। অর্থাৎ যারা সহবাসের সময় ব্যথা পেতে পারে অথবা তার সহবাসটা একটু কষ্টকর হতে পারে, একটু আনইজি হতে পারে এই জ্বরের এসিডিটির কারণে। যখন এটা একটু ঘন ঘন হবে বা অন্য কোনো যেটা বাইরের দিকে চলে আসবে, তখন ওখানে আলসারেশন কোনো কারণবশত ক্ষত হয়ে যেতে পারে। হ্যাঁ, ইউটেরাসের ওখানে ক্ষত হতে পারে, আলসারেশন হতে পারে। এই আলসার থেকে পরবর্তীতে ব্লিডিং হতে পারে, রক্তক্ষরণ, পাশাপাশি এখানে ইনফেকশন হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে সিমটম। তাহলে আমরা কি পেলাম, যে হঠাৎ হঠাৎ করে মূত্রত্যাগের ইচ্ছা হতে পারে বা মূত্র ফোটায় ফোটায় হয়ে যেতে পারে, হাঁচি কাশির সময় প্রস্রাব হয়ে যেতে পারে, জোরে চাপ পড়লে প্রস্রাব হতে পারে, জোরে হাঁটলে প্রস্রাব হয়ে যেতে পারে। এছাড়া তার ফোটা ফোটা যে প্রস্রাবটা হবে সেটা হয়তো তার আনকনসাস, অচেতন ভাবে হয়ে যেতে পারে। হঠাৎ করে মূত্রত্যাগের ইচ্ছা হতে পারে, পাশাপাশি হঠাৎ করে পায়খানা বের হতে পারে বা পায়খানা কষ্টকর হতে পারে, তার জন্য যৌন ক্রিয়া কষ্টকর হয়ে যাবে বা ব্যথা হতে পারে। জরায়ুর স্থান যেখানে এই হবে, স্থানচ্যুত যখন হবে তখন সেখানে ক্ষত হতে পারে, আলসারেশন, আলসারেশন থেকে ব্লিডিং হতে পারে এবং পরবর্তীতে ইনফেকশন হয়ে যেতে পারে। ঠিক আছে, এই গেল আমাদের ফিচার্স। ওকে, এরপরে হচ্ছে আমরা এই প্রোল্যাপসের কিছু মাপকাঠি আছে, এটাকে আমরা বলি ডিগ্রি। হ্যাঁ, মানে এটা কোন লেভেলে আছে বা কত ডিগ্রি আছে। ফার্স্ট ডিগ্রি, এটাকে বলা হয় ডিগ্রি অফ প্রোল্যাপস, মানে প্রোল্যাপসের মান বা লেভেল যেটাকে আমরা বলি, এটা আসলে মাত্রাটা কতটুকু, মাত্রা সঠিক বাংলা হচ্ছে মাত্রা কতটুকু। এটা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি, চারটা ডিগ্রি বা চারটা মাত্রাতে এটা এই করতে। হোল্ড করি আমরা। ক্লাস শেষ হয়ে গেছে? কামরুন নাহার ম্যাম, কামরুন নাহার ম্যাম আছেন? জি জি, ক্লাস শেষ। ক্লাস কি শেষ হয়ে গেছে? না ক্লাস না না, সরি, হয়নি, আমার শুরু নেটটা কেটে হচ্ছে। যাওয়াতে আমি লাইন থেকে বের হয়ে গিয়েছিলাম, ক্লাস শেষ হয়নি। ওকে, হ্যাঁ ম্যাডাম কোন জায়গাতে শুনছেন বলেন, ডিগ্রিতে শুনছেন? জি স্যার, ডিগ্রি শুনছি, আচ্ছা, হ্যাঁ, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড আচ্ছা, ডিগ্রি। আমাদের হ্যাঁ ইউটেরাইন প্রোল্যাপসের মাত্রা নির্ণয় করার জন্য চারটা ডিগ্রিতে আমরা ভাগ করি, মানে এরা আসলে বিপজ্জনক অবস্থা কতটুকু সেটা বোঝার জন্য আমরা চারটা ডিগ্রিতে আমরা ভাগ করি। হ্যাঁ, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি। কিভাবে ডিগ্রিটা আমরা নির্ধারণ করব যখন প্রোল্যাপসটা আসবে? প্রথমত হচ্ছে গিয়ে ফার্স্ট ডিগ্রি যেটা, এটা হচ্ছে যে ইউটেরাসের যে মুখটা, জ্বরের যে মুখটা, এটাকে আমরা সার্ভিক্স বলি। এই সার্ভিক্সটা প্রথমত হচ্ছে গিয়ে ভ্যাজাইনাতে অর্থাৎ যোনি পথের দিকে আস্তে করে নেমে আসবে। ঠিক আছে, ইউটেরাসটা ভিতরে থাকে, তার সামনে থাকে হচ্ছে জরায়ু মুখ, যেটা সার্ভিক্স বলি, আর তার আগে হচ্ছে ভ্যাজাইনার অংশটা, যেটা একটা টিউবের মতো আমরা জেনিটাল অর্গানের পার্টগুলির মধ্যে কিন্তু প্রথম পড়েছিলাম। অর্থাৎ সার্ভিক্সটা জাস্ট জ্বরের মুখে চলে আসবে। হ্যাঁ, এটা হাত দিলে ভিতরের দিকে একটু থাকবে, কিন্তু নিচের দিকে যে নেমেছে সেটা বোঝা যাবে। এটা হচ্ছে আমাদের ওয়ার্নিং দিবে, ফার্স্ট ডিগ্রি আমরা বলি এটাকে। এরপর হচ্ছে সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি হবে দ্য সার্ভিক্স ড্রপস আপ টু দ্য লোয়ার পার্ট অফ দ্য ভ্যাজাইনাল ক্যানেল, অর্থাৎ এটা আরেকটু নিচে নেমে দেখা যাবে হয়তো ভ্যাজাইনার যে ক্যানেল, যে রাস্তাটা আছে সেটা অর্ধেকের বা অর্ধেকের বেশি চলে আসবে, তখন এটাকে আমরা বলবো সেকেন্ড ডিগ্রি। থার্ড ডিগ্রি হচ্ছে সার্ভিক্স আউটসাইড অফ দ্য ভ্যাজাইনা, অর্থাৎ একদম যোনিপথের বাইরে চলে আসবে। ঠিক আছে, যোনিপথের বাইরে যদি চলে আসে তখন সেটাকে আমরা কি বলবো, থার্ড ডিগ্রি বলবো। ঠিক আছে, থার্ড ডিগ্রি অফ ইউটেরাইন প্রোল্যাপস, যোনিপথের বাইরে। ঠিক আছে, অর্থাৎ সার্ভিক্সের মুখটা মানে বাইরে থেকে দেখা যাবে, ভ্যাজাইনার দিকে তাকাইলে দেখা যাবে যে ভিতর থেকে কিছু একটা বের হয়ে আসছে। হ্যাঁ, জ্বরের মুখটা বের হয়ে আসছে। তো এই গেল তিনটা। প্রথম ডিগ্রিটা হচ্ছে কি, যে জাস্ট ড্রপ হবে। হ্যাঁ, যে সার্ভিসের মুখটা ভ্যাজাইনার মধ্যে জাস্ট নামলো, এটাকে বলবো আমরা ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি হবে যে এটা ভ্যাজাইনাল ক্যানেলের দিকে চলে আসবে, সামনের দিকে চলে আসবে, এটাকে আমরা বলবো সেকেন্ড ডিগ্রি। আর থার্ড ডিগ্রিটা হবে যেটা বাইরে থেকে মূলত দেখা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে জরায়ু মানে তাকাইলে
মনে হবে যে ভ্যাজিনা থেকে কিছু একটা বের হয়ে আসছে। ঠিক আছে, এটা হবে কোন ডিগ্রি? থার্ড ডিগ্রি। আচ্ছা, আর ফোর্থ ডিগ্রি হবে সম্পূর্ণ ইউটেরাসটাই জরায়ু থেকে একদম বাইরে বের হয়ে যাবে, সম্পূর্ণ জরায়ুটাই কি হয়ে যাবে? বাইরের দিকে বের হয়ে আসবে, এটাকে বলা হচ্ছে ফোর্থ ডিগ্রি। তো ফোর্থ ডিগ্রি অবশ্যই ভয়ঙ্কর। হ্যাঁ, যেহেতু একটা পুরো জরায়ু যদি বাইরে থেকে চলে আসে, এটা কিন্তু চারটিখানি কথা না। হ্যাঁ, এটার জন্য খুব কষ্টকর অবস্থা হয়ে যায়, এটাকে বলা হয় ফোর্থ ডিগ্রি। ঠিক আছে, এই ফোর্থ ডিগ্রি যেটা যখন সম্পূর্ণ ইউটেরাসটা বাইরের দিকে চলে আসবে, তখন সেটাকে বলা হয় প্রসিডেন্সিয়া। হ্যাঁ, মানে সম্পূর্ণ কমপ্লিট বের হয়ে গেল। হ্যাঁ, এটাকে বলে কি? প্রসিডেন্সিয়া, ধরো এটা বের হয়ে গেল। আচ্ছা, আমি একটু আমার ইসে শেয়ার দিয়ে আপনাদের ছবিটা একটু দেখাচ্ছি, দেখি একটা মিনিট। আমরা ইউট্রেন কোল্যাপসটা তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ডিগ্রিটা দেখি শেয়ার হয় কিনা। হ্যাঁ, ম্যাডাম স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, ছবি দেখতে পাচ্ছেন? এখানে ইউট্রাসের ছবি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে দেখেন, এই যে এটা হচ্ছে, এই যে এই দেখেন এখানে 4টা 5টা ডিগ্রি ভাগ করছে। এই যে জরায়ুটা দেখেন, এটা হচ্ছে আমার সার্ভিস, প্রথম যে অংশটা। হ্যাঁ, এই যে ভ্যাজিনার অংশ, এটা হচ্ছে ইউট্রাস, আর এই হচ্ছে সার্ভিক্স। দেখেন, বুঝতেছেন তো না? তাহলে এটা হচ্ছে আমার কিন্তু নর্মাল, মানে অর্থাৎ একটা ইউট্রাসের পজিশনটা কিন্তু এরকম থাকবে। এই যে ভ্যাজিনার অংশ পুরোটা, হ্যাঁ, এই যে দেখেন ভ্যাজিনা, উপরে হচ্ছে ইউট্রাস, এরকম করে। এটা হচ্ছে নর্মাল আমাদের ইউট্রাসের ছবি। যখন 1 ডিগ্রি থাকবে, এই দেখেন 1 ডিগ্রি হচ্ছে এইটা আমাদের ভ্যাজাইনাটা, একটু কিন্তু নিচের দিকে নেমে আসছে। খেয়াল করে, নর্মালের সাথে যদি আমরা দেখি, দেখেন এখানে ছিল উপরের দিকে, এই যে ডান পাশেটা একটু নিচে নেমে আসছে না মাথাটা, এই যে সার্ভিক্সটা, এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি কিন্তু। হ্যাঁ, এই যে দেখেন লেখা আছে 1 ডিগ্রি। দেখা যাচ্ছে? এই যে 1 ডিগ্রি। দেখেন 2 ডিগ্রি হচ্ছে আমাদের মার্জিন লেভেল থেকে অনেকখানি নিচে নেমে আসছে, প্রায় একদম এই যে লাইনের সাথে লেগে গেছে, কিন্তু মানে ভ্যাজাইনার একদম মুখের সাথে কিন্তু লেগে আছে। এটা হচ্ছে 2 ডিগ্রি। 3 ডিগ্রি কিন্তু বাইরে থেকে বলছিলাম যে দেখা যাবে। হ্যাঁ, এই 3 ডিগ্রি দেখেন ভ্যাজাইনার থেকে বাইরে বের হয়ে আসছে, এটা হচ্ছে থার্ড ডিগ্রি। অর্থাৎ বাইরে থেকে তাকাইলেই দেখা যাবে যে কিছু একটা বের হয়ে আসছে। আর যখন 4 ডিগ্রি, মানে পুরো ইউট্রাসটা বের হয়ে আসতেছে, এই যে প্রসিডেন্সিয়া, মানে সম্পূর্ণ ইউট্রাসটা বের হয়ে আসছে, এটা হচ্ছে 4 ডিগ্রি। এটা খুব ভয়াবহ অবস্থা। আপনি যদি গুগলে সার্চ দেন, তাহলে এরকম আরো অনেক ছবি দেখতে পারবেন এবং বাস্তব কিছু ছবি দেখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4টা ডিগ্রি। এখন এই 4টা ডিগ্রি হইল, বা আমরা এখন কি করব, কিছু ইনভেস্টিগেশন হয়তো আমরা করব। ইনভেস্টিগেশনের মধ্যে প্রথমত হচ্ছে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন, যেটাকে আমরা বলি পিভি এক্সামিনেশন। ঠিক আছে, পিভিটা হচ্ছে গিয়ে আপনার এই কি বলে এটাকে, ভ্যাজাইনার মধ্যে দিয়ে দেখা, লাইট দিয়ে অথবা হাত দিয়ে, হ্যাঁ, চেক করা, এটা হচ্ছে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন। এরপরে হচ্ছে এক্সামিনেশন বাই ভ্যাজাইনাল স্পেকুলাম, এক ধরনের যে যন্ত্র আছে, যন্ত্র দিয়ে ফাঁকা করে সরায় দেখে ভিতরে লাইট দিয়ে হাত দিয়ে দেখা, এটাকে ভ্যাজাইনাল স্পেকুলাম। অথবা মাঝে মাঝে আলট্রাসোনোগ্রাম করে দেখা যেতে পারে ভিতরের কন্ডিশনটা, জ্বরের পজিশনে ঠিক আছে কিনা। আসলে আলট্রাসোনোগ্রামে কিন্তু অত ভালো বোঝা যাবে না, জাস্ট এটা ওই আপনার ফিজিক্যাল এক্সামিনেশনই করতে হয়। হ্যাঁ, পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করতে হয় আপনার কি বলে এটাকে, ওই যে হাত দিয়ে অথবা এই যে খালি চোখে দেখে আর কি। হ্যাঁ, এটা ডিগ্রিটা নির্ধারণ করা হয়। আচ্ছা, তো এইগুলো আমাদের ইনভেস্টিগেশন। আমাদের কিছু ম্যানেজমেন্ট দিতে হবে। হ্যাঁ, দেখেন এখানে একটা ছবি আছে, যে একটা ম্যানেজমেন্টের ছবি। এই যেরকম এটাকে
কিগেল এক্সারসাইজও বলা হয় অথবা পেলভিক ফ্লোর এক্সারসাইজ বলা হয়। অর্থাৎ অনেক সময় দেখবেন যে বল দিয়ে বিভিন্ন রকম রিং দিয়ে, হ্যাঁ, অথবা এরকম যে পেট মানে মাটি থেকে কি কোমরটা উঁচু করে এরকম কিছু কি করতে হয়, এক্সামিনেশন মানে এক্সারসাইজ করতে হয়। এই এক্সারসাইজ করলে তখন যে জ্বরের যে লিগামেন্টগুলো থাকে যেগুলো লুজ হয়ে থাকে, লিগামেন্টগুলো টাইট হয়। টাইট হলে এটা আস্তে 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 উপরের দিকে করে, যেটা এরকম ব্যায়াম আছে, কিগেল ব্যায়াম বলে, কিগেল এক্সারসাইজ অথবা পেলভিক ফ্লোর এক্সারসাইজ। এটাতে যদি কাজ না হয় তখন কিছু ভ্যাজাইনাল প্রেসারি আছে। হ্যাঁ, ভ্যাজাইনাল প্রেসারি হচ্ছে গিয়ে রিং এর মতো, এক ধরনের আংটার মতো। জড়টাকে কি করে হাত দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে উপরের দিকে উঠানো হয়। উপরের দিকে উঠানো হলে তখন হচ্ছে গিয়ে আমাদের ওই এক ধরনের রিং আছে, সেই রিং দিয়ে ওখানে আংটা দিয়ে আটকে দেওয়া হয়। ক্লিয়ার? আচ্ছা, এই আটকে দিলে তখন আর জরায়ুটা নিচের দিকে নামতে পারে না, এটাকে বলা হয় ভ্যাজাইনাল প্রেসারি, রিং এর মতো। এছাড়া ভ্যাজাইনাল এস্ট্রোজেন ক্রিম সাধারণত 4-6 সপ্তাহে ব্যবহার করা হয়, অথবা অনেক সময় ওই যে তাদের যেহেতু যে কি বলে মেনোপজের পর যে এস্ট্রোজেন হরমোন লেভেলটা কমে যায়, তখন তাদেরকে এই এস্ট্রোজেন হরমোন কিছু ট্যাবলেট খাওয়ানো যেতে পারে, অথবা এস্ট্রোজেন ক্রিম ইউজ করা যেতে পারে। তখন হয়তোবা কিছুটা উপরের দিকে থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট, পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কিগেল এক্সারসাইজ, ভ্যাজাইনাল প্রেসারি, এরপরে হচ্ছে ভ্যাজাইনাল এস্ট্রোজেন ক্রিম, আর হচ্ছে অথবা ওই যে অনেক সময় ভ্যাজাইনাল কিছু ওষুধও দেওয়া যেতে পারে। আর সবচেয়ে সহজ সমাধান যেটা বা ডাক্তার, আধুনিক ডাক্তাররা বলে, যেহেতু বয়স হয়ে গেছে বা আপনার অনেক সময় ফ্যামিলি কমপ্লিট হয়ে যায় বা মেনোপজ হয়ে যায়, তখন তারা সার্জারির কথা বলে। হ্যাঁ, যদি ফ্যামিলি কমপ্লিট না হয় বা যে ক্ষতরত থাকে, তখন কিছু ভ্যাজাইনাল রিপেয়ার করা হয়। হ্যাঁ, লিগামেন্টগুলো একটু কেটে বা যে আলসারগুলোকে একটু সার্জারি করে ঠিকঠাক করার চেষ্টা করা হয়। আর আদারওয়াইজ ওই যে হিস্টারেক্টমি করা হয়, অর্থাৎ পুরো জরায়ুটা কেটে ফেলে দেওয়ার কথাই বলে থাকে। এটা হচ্ছে সার্জারির ক্ষেত্রে। তো যখন যে পুরো জরায়ুটা বের হয়ে আসে, ওই ক্ষেত্রে আসলে এরকম ধাক্কাধাক্কি করে ঠেলে ঠুলে করে রিং টিং দিয়ে আসলে কাজ হয় না, তখন সার্জারির পরামর্শ দিয়ে থাকে, সার্জারি করাটাই উত্তম। না হলে ওই যে আলসার হয়ে যায়, আলসার থেকে পরবর্তী ব্লিডিং হইতে থাকে এবং আরো বেশি বড় হয়ে ক্যান্সারের দিকে চলে যায়, জন্য তখন তারা কেটে ফেলার কথা বলে। তো প্রিভেনশন ইজ বেটার দেন কি কিওর। হ্যাঁ, আরোগ্য হওয়ার চাইতে প্রতিরোধ করা ভালো। তো জরায়ু যখন যদি না নেমে আসে, তো এই জন্য আমাদের কি করতে হয়, ফ্যামিলি প্ল্যানিং, অর্থাৎ একটা দুইটা সন্তান বা একটু গ্যাপে গ্যাপে সন্তান যেন হয় এরকম করা যাবে, ছোট পরিবার থাকতে হবে, বডি ওয়েটটাকে কন্ট্রোল করতে হবে যেন অবেসিটি না হতে হয়। এছাড়া এই যে এন্টিনেটাল ইন্টারনেটাল বা বাচ্চা প্রসব হওয়ার পর যে কেয়ারগুলো থাকে, এন্টিনেটাল ইন্টারনেটাল পোস্টনেটাল কেয়ার, এই কেয়ারগুলোকে মেনটেন করতে হয়। মাকে বা ওই মহিলাকে প্রপার নিউট্রিশন পুষ্টি উপাদান দিতে হবে যারা অপুষ্টিতে ভুগবে, এবং অবশ্যই যেন ক্রনিক কফ, দীর্ঘমেয়াদী কাশি বা ক্রনিক কনস্টিপেশন না থাকে, সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি এগুলো না করি আমরা, তাহলে কিন্তু যে আলসার, ইনফেকশন এবং পরবর্তীতে কি হতে পারে, ক্যান্সার হতে পারে। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা রোগ এবং খুব গুরুত্বপূর্ণ ইউট্রেন প্রোল্যাপস সম্পর্কে। ভারী কাজ থেকে একটু সাবধান থাকতে হবে, সিঁড়ি ওঠানামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আর যাদের যেমন গর্ভাবস্থায় যাদের প্রোল্যাপসের দিকে চলে আসে, তখন টোটালি তাদের বেড রেস্টে থাকতে হয়। ডেলিভারির পর যদি সার্জারি লাগে, তাহলে অনেক সময় একটু টান দিয়ে উপরে উঠে দিতে হয়, অথবা নর্মাল ডেলিভারির পরে অনেক সময় ধাক্কা দিয়ে ভিতরের দিকে ঠেলে দেওয়া হয়। এসব একটু এক্সারসাইজ করলে, খাবার দাবার খেলে আস্তে আস্তে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। এছাড়াও আমাদের রেপার্টরিতে ইউট্রেন প্রোল্যাপসের কিছু ওষুধপত্র আছে। জরায়ু দিক নিচের দিকে নেমে গেলে আমরা বেলেডোনা, সিপিয়া, নেপটাম মিউর, হ্যাঁ, নেপটাম সাল, তারপর হচ্ছে লিলিয়াম টিক, স্যাভাইনা, এই জাতীয় ওষুধগুলি আমরা চিন্তা করতে হবে লক্ষণ অনুযায়ী। এগুলো দিলে অনেক সময় পেশিগুলি রিকভার করার চেষ্টা করা হয়। এই হচ্ছে আমাদের লক্ষণভিত্তিক চিকিৎসা ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। নেক্সটে আমরা দেখি জরায়ুর ক্যান্সার নিয়ে একটু আলোচনা করব। ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জয়নুদা, রেকর্ড অফ করতে পারেন, আমি লিভ নিচ্ছি। হ্যাঁ, ক্লাস শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জয়নুদা, রেকর্ড অফ করেন। হ্যাঁ, ক্লাস শেষ।